হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। এন্ড আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টার সিভ্যাকের মধ্যে ইন্ডিয়ান নলেজ রয়েছে, সেখান থেকে কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে শুরু করার আগে এর মূল যে প্রথম জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে ভারতীয় জ্ঞান ব্যবস্থা কি। এর মধ্যে রয়েছে অর্থ, পরিধি এবং বিস্তৃতি। যেখানে প্রথমে বলা হয়েছে সংজ্ঞা ও প্রসার, যেখানে ঐতিহ্য এবং সংস্কৃতির মধ্যে বলা হয়েছে ভারতীয় জ্ঞান ব্যবস্থা বলতে বোঝায় ভারতের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে লালিত জ্ঞান ও প্রজ্ঞা। যেখানে দ্বিতীয় জায়গায় বলা হয়েছে বিস্তৃতি পরিধি। এটি শুধুমাত্র ধর্মীয় এবং আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়, এর বিস্তৃতি বহু বিশাল ছিল। বহুমুখী শাখা বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, শিল্পকলা, সাহিত্য, দর্শন, রাষ্ট্রনীতি, সমাজবিদ্যা এর অন্তর্ভুক্ত। যেখানে দেখা যাচ্ছে বহু ধরনের শাখা এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এর পরবর্তী যে জায়গা রয়েছে যেখানে বলা হয়েছে অমূল্য সম্পদ, যেখানে কয়েক সহস্রাব্দ ধরে গড়ে ওঠা এই জ্ঞান ভাণ্ডার আজও প্রাসঙ্গিক এবং মানব জাতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে বিষয়টি রয়েছে ইন্ডিয়ান নলেজ, যে বিষয়টি রয়েছে যেখানে বহু ধরনের আমরা জায়গা দেখতে পাচ্ছি। যেখানে প্রথমে রয়েছে ঐতিহ্য, সংস্কৃতি, বিস্তৃতি পরিধি, বহুমুখী শাখা, অমূল্য সম্পদ। পরবর্তীতে আমরা পরের যে স্লাইডে যাব, যেখানে বলা হয়েছে এর যে জ্ঞানের বিস্তৃতি শাখা সম্পর্কে। যেখানে বিভিন্ন ধরনের শাখা রয়েছে। যেখানে প্রথমে রয়েছে বিজ্ঞান ও গণিত, যেখানে প্রথমে রয়েছে প্রাচীন ভারতে গণিত, জ্যোতির্বিদ্যা ও বিজ্ঞানের অসামান্য অগ্রগতি ঘটেছিল, যা আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিল। সেই সময় প্রাচীন কাল থেকে শুরু করে এখন পর্যন্ত যে অগ্রগতি হয়ে যাচ্ছে, যেখানে গণিত, জ্যোতির্বিদ্যা ও বিজ্ঞানের প্রথম থেকে এখন পর্যন্ত প্রচুর অগ্রগতি হয়েছে। দ্বিতীয় যেটা রয়েছে শিল্পকলা ও সাহিত্য, বেদ, উপনিষদ থেকে শুরু করে ধ্রুপদী সাহিত্য, সঙ্গীত এবং স্থাপত্য প্রাচীন ভারতের সৃজনশীলতার সাক্ষ্য বহন করে। যে অতীতে যে সমস্ত যে উপনিষদগুলি ছিল, বেদগুলি ছিল, সেই সময়কার বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলি এখনো বহন করে, যা আমরা এখন লক্ষ্য করতে পারি এগুলোর মধ্যে থেকে। এর পরবর্তীতে রয়েছে এটা হচ্ছে রাষ্ট্রনীতি ও দর্শন, সমাজবিদ্যা, নীতিশাস্ত্র এবং রাষ্ট্র পরিচালনার গভীর দর্শন ভারতীয় জ্ঞান ব্যবস্থায় এক অবিচ্ছেদ্য অংশ। যেখানে বলা হয়েছে রাষ্ট্রনীতি ও দর্শনের মধ্যে, যেখানে সমাজবিদ্যা, নীতিশাস্ত্র, রাষ্ট্র পরিচালনার জন্য গভীর দর্শন এর মধ্যেও রয়েছে, বহন করে। যেখানে আমরা এই জায়গায় দেখলাম বিভিন্ন ধরনের শাখা রয়েছে, যেখানে গণিত, বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য, এছাড়া রাষ্ট্রনীতি ও দর্শন। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে যে দ্বিতীয় যে জায়গাটি রয়েছে, অংশটি রয়েছে, যেখানে বলা হয়েছে এই যে ইন্ডিয়ান নলেজ রয়েছে বা এই যে আজকের যে আলোচনা রয়েছে যার মূল বৈশিষ্ট্য সমূহ, যেখানে রয়েছে শিক্ষার পদ্ধতি, দর্শনের ভীতি ইত্যাদি। যেখানে বলা হয়েছে গুরু শিষ্য পরম্পরা, যেখানে বলা হয়েছে যে জ্ঞান অর্জনের একটি অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পদ্ধতি হলো গুরু শিষ্য পরম্পরা। এখানে একজন অভিজ্ঞ গুরু বা শিক্ষক ব্যক্তিগতভাবে শিষ্যদেরকে জ্ঞান দান করেন। এই পদ্ধতির কেবল তাত্ত্বিক জ্ঞানই নয়, ব্যবহারিক দক্ষতা এবং জীবনের জন্য যে প্রয়োজনীয় নৈতিক মূল্যবোধও শিক্ষকের মাধ্যমে শিষ্যের কাছে যায়। যে প্রাচীনকালে যে একটি পরম্পরা ছিল, যেখানে একজন গুরু থাকতো, যার শিষ্য থাকতো, যার কাছ থেকে তারা বিভিন্ন ধরনের জ্ঞান, নৈতিকতা, বিভিন্ন ধরনের ব্যবহারিক জীবনে চলার জন্য বিভিন্ন ধরনের জ্ঞান একজন গুরু তাদের শিষ্যকে দিতেন, যা ছিল এই যে আজকের বিষয়ের একটি বৈশিষ্ট্য। এর পরবর্তীতে যেটা রয়েছে, যেখানে ধর্মবিদ্যা ও দর্শন, যেখানে নৈতিকতা ও আধ্যাত্মিকতার ভীতি এইখানে রয়েছে। যেখানে বলা হয়েছে ভারতীয় জ্ঞান ও সম্ভারে ধর্মবিদ্যা ও দর্শনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এটি সম্পূর্ণরূপে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও আধ্যাত্মিকতার গভীর চেতনার উপর ভিত্তি করে গড়ে ওঠে। যেখানে বলা হয়েছে যে এই যে বিষয়টি রয়েছে, যেখানে ধর্মবিদ্যা ও দর্শন, যার মধ্যে নৈতিকতা ও আধ্যাত্মিকতারও ভীতি বহন করে। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে যে তৃতীয় যে অংশটি রয়েছে, যেখানে বলা হয়েছে প্রাসঙ্গিকতা ও এর গুরুত্ব, যেখানে ঐতিহ্য সংরক্ষণ এবং বিশ্বজ্ঞানে অবদান রয়েছে। যেখানে বলা হয়েছে যে ঐতিহ্য এবং জ্ঞানের যে উৎস রয়েছে, যেখানে প্রথমে রয়েছে ঐতিহ্য সংস্কৃতির ধারক। ভারতীয় জ্ঞান ব্যবস্থা আমাদের প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি, দর্শন ও জীবনবোধের ভিত্তি স্থাপন করে। যেখানে বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারতের মতো যে মূল্যবান সাহিত্য আমাদের সংস্কৃতির
পরিচয় অত্যন্ত সমৃদ্ধ করে। যেখানে এই যে সমস্ত যে অতীতে চলে আসা বিভিন্ন যে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ রয়েছে, যেগুলি আমাদের পুরনো সময় থেকে চলে আসা বিভিন্ন ঐতিহ্য বহন করে, এখানে বলা হয়েছে। এছাড়া রয়েছে জ্ঞানের বিভিন্ন শাখার উৎস। প্রাচীন ভারতের জ্যোতির্বিদ্যা, গণিত, আয়ুর্বেদ, বাস্তুশাস্ত্র, এছাড়া শিল্পের প্রভূত বিকাশ ঘটেছিল। ভারতীয় জ্ঞান ব্যবস্থার এই শাখাগুলি মূল ভিত্তি স্থাপন করে এবং বিশ্বজুড়ে জ্ঞানের অগ্রগতিতে অসাম্য অবদান রাখে। যেখানে বলা হয়েছে যে অতীতে চলে আসা যে বিভিন্ন যে জ্ঞানের শাখাগুলি ছিল, যেখানে জ্যোতির্বিদ্যা, গণিত, আয়ুর্বেদ, বিভিন্ন বাস্তুশাস্ত্র এবং শিল্পের প্রভৃতি বিকাশ ঘটেছিল, যা সেই সময়কার যে সমস্ত জ্ঞানগুলি এখনকারও যে সমস্ত জ্ঞান যে বিভিন্ন অগ্রগতি রয়েছে তার মধ্যে জায়গা বহন করে, এখানে বলা হয়েছে। এখানে আমরা দেখতে পারলাম যে ঐতিহ্য সংস্কৃতির ধারক কি আছে, এছাড়া দেখলাম যে জ্ঞানের বিভিন্ন শাখার উৎস কি কি রয়েছে। এর পরবর্তীতে যেটা রয়েছে বৈদিক সাহিত্যের কালক্রম এবং পরিচিতি। যেখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেখানে 4টি জায়গা রয়েছে। যেখানে প্রথমে রয়েছে 1200 থেকে 500 খ্রিস্টপূর্ব, যেখানে সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ সহ পরবর্তী বৈদিক গ্রন্থগুলি এই সময় রচিত হয়েছিল। এছাড়া এখানে রয়েছে 1500 যে খ্রিস্টপূর্ব রয়েছে, প্রাচীনতম বেদ অর্থাৎ ঋগ্বেদ এর রচনা শুরু হয়েছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। এছাড়া যে তৃতীয় জায়গা রয়েছে যেখানে রয়েছে শ্রুতি, যেখানে বলা হচ্ছে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। ঋষিরা ধ্যানের মাধ্যমে পাওয়া জ্ঞান শ্রবণের মাধ্যমে প্রচার করতেন। যেখানে বলা হয়েছে বেদের অপর নাম ছিল শ্রুতি, যেখানে ঋষিরা তাদের যে ধ্যানের মাধ্যমে যে সমস্ত জ্ঞান পেয়েছিলেন সেগুলি তারা শ্রবণের মাধ্যমে প্রচার করতেন। পরবর্তীতে যেটা রয়েছে বেদান্ত, বৈদিক সাহিত্যের শেষ ভাগ বা চূড়ান্ত রূপকে বেদান্ত বলা হয়, যা মূলত একটি উপনিষদ। যেখানে বলা হচ্ছে বৈদিক সাহিত্যের যে শেষ পর্যায় যেটার রূপ ছিল হচ্ছে বেদান্ত, যেটাকে একটি উপনিষদও বলা হয়। এখানে আমরা দেখতে পারলাম যে বিভিন্ন যে সময় কি মানে তৈরি করা হয়েছিল বা লেখা হয়েছিল। যেখানে প্রথমে রয়েছে সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। পরবর্তী এর আগে যেটা ছিল প্রাচীনতম সব থেকে পুরনো যেটা ছিল ঋগ্বেদ। এছাড়া যে শ্রুতি, বেদের অপর নাম কি ছিল ওটা দেখলাম। এখন দেখলাম হচ্ছে যে বৈদিক সাহিত্যের শেষ যে রূপ ছিল, চূড়ান্ত রূপ ছিল, যেটা ছিল বেদান্ত। তো এর যে শেষের যে একটা অংশ রয়েছে যেটা হচ্ছে জ্ঞানের পরম্পরা, যেখানে শেষের একটি অংশ যেখানে বলা হয়েছে শ্রুতি শব্দের অর্থ হলো যা শোনা হয়েছে। মনে করা হয় যে ঋষিরা গভীর ধ্যানের মাধ্যমে এই জ্ঞান লাভ করেছিলেন এবং এটি শিষ্য পরম্পরা শ্রবণের মাধ্যমে প্রচারিত হয়েছিল। যেখানে বলা হচ্ছে শ্রুতি অর্থাৎ শ্রবণ, অর্থাৎ ঋষিরা যে সমস্ত জ্ঞান লাভ করতেন সেগুলি বার্তার মাধ্যমে বা শ্রবণের মাধ্যমে শিষ্যদের কাছে চলে যেত বা তারা প্রেরণ করতেন বলা হয়েছে। তো আজকে যে আমাদের আলোচনার বিষয়টি ছিল এতটুকুই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদেরকে আমার যে আলোচনাটা ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করে নিই, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে তোমরা যে এই দুটি আমাদের অফিসিয়াল নম্বর রয়েছে এগুলিতে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কি পেয়ে যাচ্ছে সেটা নিয়ে এখন একটু আলোচনা করি। যেখানে প্রথমে রয়েছে প্রপার গাইডেন্স রয়েছে, রেকর্ডেড ক্লাসেস রয়েছে, হাই কোয়ালিটি নোটস রয়েছে এবং 100% কমন সাজেশনস রয়েছে। আমাদের কাছে যেগুলি কোর্স রয়েছে সেগুলো হচ্ছে প্রথমে রয়েছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রয়েছে 699। এছাড়া তোমরা আমাদের অফিসিয়াল অ্যাপের মধ্যে থেকেও আমাদের সাথে যুক্ত হতে পারো। আজকের ভিডিও আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।